আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাজ, শক্তি এবং ক্ষমতা। তো পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের কাজ, শক্তি ও ক্ষমতা, এটা এই টপিক্সের উপর আজকে আমার ভিডিও। তো আমরা যদি এই কাজ, শক্তি ও ক্ষমতাটা ভালোভাবে শেষ করতে পারি তাহলে এখান থেকে আমাদের মিনিমাম 2টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? মিনিমাম 2টা প্রশ্ন থাকবে। তো আমাদের হচ্ছে এখান থেকে আমরা যেরকম ম্যাথ পড়বো সেরকম হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন পড়বো, ঠিক আছে? থিওরিটিক্যাল প্রশ্ন বলতে আমি বোঝাচ্ছি যে মাত্রাগুলো রয়েছে, সমীকরণের সাথে সম্পর্কযুক্ত সম্পর্কগুলো কীরকম, ঠিক আছে? এককগুলো রয়েছে, সেই সম্পর্কে আমরা খুব ভালোভাবে কনসেপ্ট নেব, কারণ এখান থেকেই মেনলি প্রশ্নগুলো আসে। তো আমরা প্রথমেই আমরা যেহেতু এখানে কী লিখেছি, কাজ, শক্তি ও ক্ষমতা, ঠিক আছে? 3টা বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা কাজ নিয়ে কথা বলি প্রথমে, ঠিক আছে? কাজ নিয়ে কথা বলি। তো কাজের সংজ্ঞা থেকে আমরা জানি এরকম যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, যদি বল প্রয়োগ করার ফলে ওই বস্তুটা সরণ ঘটে, অর্থাৎ ওই বস্তুটাকে স্থান পরিবর্তন করে, তখন তাকে বলা হয় কাজ। তো স্থান যদি পরিবর্তন না করে তখন সেটাকে কাজ বলা যায় না। ধরো আমি যদি এখানে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তৈরি করি, তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় এটাকে কাজ বলা যাবে না, ঠিক আছে? পদার্থবিজ্ঞানের ভাষায় এটাকে কাজ বলা যাবে না। তো কাজ আমরা তখনই বলতে পারবো যখন হচ্ছে এটা সরণ হবে, মানে কি দূরত্বের পরিবর্তন হবে, তখনই হচ্ছে এটার কাজে বলবো, ঠিক আছে? এখন আসো, তাই কাজ আমরা বললাম কি, যে বল প্রয়োগ করলে যদি বলের কি সরণ ঘটে, যদি কি ঘটে, সরণ ঘটে, তখন তাকে বলা হয় কি কাজ, ঠিক আছে? তখন তাকে বলা হয় কাজ। এখন দেখো এখানে একটা বিষয় আছে যে আমরা যে কাজ বললাম, তাহলে দেখো এখানে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে কি ঘটলো, বস্তুর সরণ ঘটলো, ঠিক আছে? সরণ ঘটলো, তখন একে বলা হয় কাজ। দেখো দুইটা, এই বল হচ্ছে কি একটি ভেক্টর রাশি, আমরা জানি বল হচ্ছে একটি ভেক্টর রাশি, এবং সরণ হচ্ছে কি একটি স্কেলার ভেক্টর রাশি। তো দুইটি ভেক্টর রাশির ডট গুণফল, ঠিক আছে? দুইটি ভেক্টর রাশির ডট গুণফল সবসময় হচ্ছে একটি স্কেলার রাশি হয়, ঠিক আছে? যেটা হচ্ছে কি কাজ। তাহলে কাজ হচ্ছে কি একটি স্কেলার রাশি, এটা মনে রাখতে হবে তোমাদের। এটা আমি যখন ভেক্টর পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে কাজ হচ্ছে কি একটি ভেক্টর রাশি। তো এখান থেকে দেখো, তো কাজ হচ্ছে একটি ভেক্টর রাশি কেন? কারণ দুইটা ভেক্টর রাশির কাজ হচ্ছে স্কেলার রাশি কেন? কারণ দুইটা ভেক্টর রাশির ডট গুণফল কি সবসময় একটি স্কেলার রাশি হয়, ঠিক আছে? এখন আসো এটা দেখো, যেহেতু এটা কি আমরা যদি আমরা জানি স্কেলার গুণফল যেটা আছে সেটা হচ্ছে কি এফএস কে কস থিটা, তাই না? যদি কি থিটা কোণ উৎপন্ন করে তখন হচ্ছে কি এটা এফএস কস থিটা। তো এই কাজকে আমরা বেসিক্যালি এভাবে প্রকাশ করে থাকি। এখন আসো এটার এককটা কি, ঠিক আছে? একক, কাজের একক। তাহলে আমরা জানি কাজ হচ্ছে কি এক প্রকার শক্তি, তাহলে কাজের একক হচ্ছে কি শক্তির একক, অর্থাৎ কি জুল, ঠিক আছে? এছাড়াও আরও একটি একক রয়েছে যেটা হচ্ছে তোমার কি ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? ইলেকট্রন ভোল্ট বা ইভি, এটাও কিন্তু একটি কাজের একক। আবার এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু আমরা আবার পাই হচ্ছে কি নিউটন মিটার, এটাও কিন্তু একটি কাজের একক, ঠিক আছে? তো কাজের একক যদি আসে তাহলে জুল, এটাও কাজের একক, ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, এটাও কাজের একক, আর হচ্ছে কি নিউটন মিটার, এটা হচ্ছে কি কাজের একক। এখন আসো মাত্রাতে আসো, ঠিক আছে? তাহলে মাত্রা, তো দেখো কাজ সমান আমরা বললাম কি নিউটন, কাজ হচ্ছে কি বল আর হচ্ছে কি সরণ, ঠিক আছে? বল হচ্ছে আর হচ্ছে কি সরণ, ঠিক আছে? তো এখন যদি আমরা জানি বলের ক্ষেত্রে আমরা কি জানি বলতো, এম এল পার টি স্কয়ার ইন্টু এস হচ্ছে কি সরণ, মানে এক ধরনের দূরত্ব, তাই না? এটা হচ্ছে কি এল, তাই না? এক্ষেত্রে এটা হচ্ছে আমরা লেখা যায় এম এল স্কয়ার পার টি স্কয়ার, এটা হচ্ছে কি তার মাত্রা। তাহলে কাজের মাত্রা হচ্ছে কি এম এল স্কয়ার পার টি স্কয়ার, এটা হচ্ছে কি কাজের মাত্রা, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এখন আসো এই যে আমরা কাজ নিয়ে কথা বললাম, এই কাজটা হচ্ছে, মনে করো যে যদি কোনো একটা বস্তুকে, ঠিক আছে, আমি আমার কোনো একটা বস্তুকে আমি ধরো একটা বল, ঠিক আছে, এটা আমি উপর দিকে নিক্ষেপ করলাম, একটা নির্দিষ্ট সময় পর আবার হচ্ছে কি আমার বল আমার হাতে এসে পড়লো, ঠিক আছে? তো দেখো আমাদের এই ক্ষেত্রে আমি যদি বলি যে বলটা উপর দিকে নিক্ষেপ করলাম, আবার সে কি হাতে পড়লো, তাহলে আমার যে হাত রয়েছে, আমার হাতের মধ্যে যখন বলটা রয়েছে তখন হচ্ছে কিন্তু এর মধ্যে কোনো কাজ হয়নি, ঠিক আছে? তখন কিন্তু কাজ হয়নি। আবার দেখো অর্থাৎ কেন্দ্রমুখী যদি কোনো কাজ হয়, ঠিক আছে, কেন্দ্রমুখী যদি কোনো কাজ হয় সেই কাজটা সবসময় কি হয়, শূন্য হয়, ঠিক আছে? এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল দ্বারা কাজ, ঠিক আছে? বল ধারা কাজ কি সবসময় শূন্য হবে, কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কি সবসময় শূন্য হবে, ঠিক আছে? কেন্দ্রমুখী বল দ্বারা কি সবসময় কাজটা কি হবে, শূন্য হবে, ঠিক আছে? বস্তু আচ্ছা, এখন আসো যে যদি আমরা এই কোনো একটা কাজ অভিকর্ষ বলের বিরুদ্ধে করি,
ঠিক আছে, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ঋণাত্মক কাজ। ঠিক আছে, ঋণাত্মক কাজ। মনে করো যে আমি এই মার্কারটাকে ওপর দিকে তুললাম, ঠিক আছে, তাহলে দেখো অভিকর্ষ বলের কি বিপরীত দিকে কাজ করলাম, সুতরাং এই কাজটা হচ্ছে কি এটা একটা ঋণাত্মক কাজ, এটা হচ্ছে ঋণাত্মক কাজ। ঠিক আছে, আর যদি বলের ধারা হয়, মনে করো আমি মার্কারটা এখান থেকে নিজে দিকে ফেলে দিলাম, ঠিক আছে, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে বলের ধারা কাজ, বা এটাকে আমরা বলে থাকি হচ্ছে ধনাত্মক কাজ। ঠিক আছে, ধনাত্মক কাজ। তো এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা যে ঋণাত্মক কাজের ক্ষেত্রে, ঠিক আছে, দেখো ঋণাত্মক কাজের ক্ষেত্রে গতিশক্তি, এই গতিশক্তিটা হ্রাস পায়। ঠিক আছে, গতিটা হ্রাস পায় এবং কি গতিশক্তি হ্রাস পাচ্ছে, গতিশক্তি কি হ্রাস পাচ্ছে, ক্রমান্বয়ে কি কমতেছে, সুতরাং কি হবে বলতো, এটা হচ্ছে কি মন্দন হয়। ঠিক আছে, এখানে কি হবে মন্দন হবে। ঠিক আছে, এবং কি হ্রাস পায় এবং কি মন্দন হয় এবং মন্দন হয়। ঠিক আছে, এবং হচ্ছে কি মন্দন হবে। ঠিক আছে, এবং হচ্ছে কি মন্দন হবে। তো এই হচ্ছে মূলত কাজ নিয়ে কিছু কথা। কাজ নিয়ে আরও কিছু কথা রয়েছে, যেমন ধরো আমরা যদি বলি যে এই যে আমরা বললাম যে কোনো একটা বস্তুকে উপর দিকে মিললাম, আবার হচ্ছে উপর দিক থেকে নিচে নামলো। ঠিক আছে, একটাকে বলতেছি বলের বিপক্ষে, একটা বলছি কি বলের পক্ষে। ঠিক আছে, তো এখন আমরা যদি এই জিনিসটা একটু লক্ষ্য করি, আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছ। ঠিক আছে, তো আচ্ছা আমি আরেকবার বলে ফেলি যে কাজের সূত্র থেকে আমরা কি জানলাম, W=Fs। ঠিক আছে, এবং কাজ হচ্ছে একটি স্কেলার রাশি, আর একক হচ্ছে কি জুল। ঠিক আছে, কাজের একক হচ্ছে জুল অথবা ইলেকট্রন ভোল্ট নিউটন মিটার। ঠিক আছে, মাত্রা হচ্ছে কি ml² পার স্কয়ার। আর কেন্দ্রমুখী বল দ্বারা কাজটা কি হয় সবসময় শূন্য হয়। আর ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি গতিশক্তিটা হ্রাস পায় এবং কি হয় মন্দন হয়। ঠিক আছে, ঋণাত্মক কাজ হচ্ছে কি বলের বিপরীতে যদি কোনো কাজ করে থাকে। এখন আসো যে আমরা এই বিষয়টা নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে অভিকর্ষ বল কর্তৃক। ঠিক আছে, দেখো অভিকর্ষ বল কর্তৃক, অভিকর্ষ বল কর্তৃক, ঠিক আছে, কাজের উদাহরণ। তো এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে যে অভিকর্ষ বল কর্তৃক কাজের উদাহরণ। তাহলে বস্তু যদি কোনো উপর দিকে আমরা নিক্ষেপ করি, ঠিক আছে, উপরে কি ওঠানোর ক্ষেত্রে আমরা বলতে পারি কি উপর দিকে নিক্ষেপ করলে। ঠিক আছে, অর্থাৎ কি বস্তুটা কি বস্তুর কি উপরে ওঠানোর ক্ষেত্রে, ঠিক আছে, ওঠানোর ক্ষেত্রে এই কাজটা হবে কি সবসময় mgh। ঠিক আছে, mgh এটা সবসময় হবে কি mgh। ঠিক আছে, mgh। আর যখন পতনের ক্ষেত্রে, তার মানে কি বস্তুর পতনের ক্ষেত্রে, ঠিক আছে, কাজটা হবে কি mgh। ঠিক আছে, তাহলে দেখো পতনের ক্ষেত্রে হবে পজিটিভ, আর আমরা যখন উঠাবো অর্থাৎ কি অভিকর্ষের বিরুদ্ধে কাজ করব, তখন হবে কি এটা নেগেটিভ। ঠিক আছে, তো আশা করি কনসেপ্টগুলো বুঝতে পেরেছো। তো এখন এই জন্য আমি বললাম যে একটা বলকে যদি আমি উপর দিকে নিক্ষেপ করি এবং একটা নির্দিষ্ট সময় পর যদি আমার হাতে এসে পড়ে, ঠিক আছে, তাহলে মানে অভিকর্ষ বলটার কাজ হয়েছে, কিন্তু সেই কাজটা কি হচ্ছে কি শূন্য কাজ, এটা হচ্ছে কি শূন্য কাজ। অর্থাৎ লম্ব বরাবর যদি কোনো কাজ হয়, ঠিক আছে, তখন সেই কাজটা কি হয়ে যায় শূন্য হয়ে যায়, সেই কাজটা হয়ে যায় শূন্য। ঠিক আছে, কেটে হয়ে যায় শূন্য। ঠিক আছে, তো এখন দেখো এই কাজের হচ্ছে আরও কিছু একক ছিল একটা সময়। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্যালোরি হিসেবে ব্যবহার করা হতো। ঠিক আছে, তো ক্যালোরি হিসেবে ব্যবহার করতো। আর এই 1 ক্যালোরি, ঠিক আছে, 1 ক্যালোরি সমান হচ্ছে কি 4.2 জুল। 4.2 জুল এটা আমরা সবাই জানি, এবং এই জানা প্রশ্নটাই বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, আমরা এই প্রশ্নটা জানি, বাট এই জানার প্রশ্নটা কি বারবার পরীক্ষার মধ্যে চলে আসে। তাহলে দেখো এটা কি বললাম, 1 ক্যালোরি সমান হচ্ছে কি 4.2 জুল। 1 ক্যালোরি সমান হচ্ছে কি 4.2 জুল। ঠিক আছে, তো এই হচ্ছে কথাবার্তা। এখন আসো যে আমরা আর কিছু নিয়ে দিকে আগাই, সেটা হচ্ছে কি আমরা এখন শক্তি নিয়ে কথা বলি। ঠিক আছে, এই হচ্ছে কাজ নিয়ে আমরা অনেক কিছু বললাম। তো যে কথাগুলো বললাম সেই কথাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তো এগুলো ছাড়া কি কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, তো কাজ নিয়ে আমার অনেক কথাবার্তা হলো। এখন আসো শক্তি। ঠিক আছে, তো শক্তি নিয়ে কথা বলি। শক্তি দেখো, কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। অর্থাৎ একটা ব্যক্তি, একটা বস্তু বা একটা মেশিন, ঠিক আছে, কতটুকু কাজ করতে পারে তার সামর্থ্যকে বলা হয় কি শক্তি। ঠিক আছে, তাহলে কাজ করার সামর্থ্যকে বলা হয় কি শক্তি। ঠিক আছে, তার মানে এখন দেখো তাহলে যে কাজের যে এককটা, ঠিক আছে, তো কাজের যে এককটা হবে ছিল, ঠিক আছে, তাহলে একক যখন আমরা বলবো, তো তখন হচ্ছে কি কাজের যে একক ছিল সেটাই কি শক্তির একক। ঠিক আছে,
তো শক্তির একক। আর হচ্ছে তোমার এই শক্তির একক। আর মাত্রা যদি বলি তাহলে মাত্রা কী হবে বলো তো? সেমই হবে, তাই না? ml স্কোয়ার পার টি স্কোয়ার, ঠিক আছে? ml স্কোয়ার পার টি স্কোয়ার। তো আর একক হিসেবে কি আগে এই ক্যালোরি ব্যবহার করা হতো বা কিলো ক্যালোরি, এটা কি বলা হয় আগে যেটা বললাম আমি, ক্যালোরি ব্যবহার করা হতো। আর এই 1 ক্যালোরি সমান কত? 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল, 4.2 জুল, ঠিক আছে? এটা আগে বলে ফেললাম। তো এই হচ্ছে মূলত শক্তি নিয়ে কথাবার্তা। এখন আসো এই শক্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গতিশক্তি, ঠিক আছে? গতিশক্তি। আরটা হচ্ছে কি স্থিতিশক্তি। তো স্থিতিশক্তি বা হচ্ছে কি বিভব শক্তি, তাই না? এটা বলা হয় কি বিভব শক্তি, ঠিক আছে? তাহলে দেখো, গতির কারণে কোনো বস্তু যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। আর কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তন করলে, ঠিক আছে, সেই বস্তুটা কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় হচ্ছে কি স্থিতিশক্তি বা হচ্ছে বিভব শক্তি। তো স্থিতিশক্তির অনেকগুলো উদাহরণ রয়েছে। যেমন আমি বলি যে টারবাইন ঘুরিয়ে যখন বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু সেখানে কি স্থিতিশক্তিটা কাজে লাগানো হচ্ছে, ঠিক আছে, কাজে লাগানো হচ্ছে। তারপরে হচ্ছে যে আমরা আরও বেশ কয়েকটা উদাহরণ রয়েছে। তো আমরা প্রথমে আসি যে এই যে গতিশক্তির যে উদাহরণগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে? গতিশক্তির কী কী উদাহরণ রয়েছে? তো এই উদাহরণের মধ্যে অনেকগুলো রয়েছে। যেমন হচ্ছে তোমার কি ঘুরন্ত বৈদ্যুতিক পাখার গতি, ঠিক আছে? তার মানে বলতে পারি কি বৈদ্যুতিক পাখার গতি, তাই না? বৈদ্যুতিক পাখার গতি, ঠিক আছে? তাহলে দেখো পাখার গতি, এখানে একটা কথা মনে রাখতে হবে, এই যে বৈদ্যুতিক পাখার গতি, এটা হচ্ছে তোমার কি বলতো, এটা কিন্তু পাখাটা কিন্তু ঘুরে, তাই না? ঘুরে, তার মানে এটা হচ্ছে ঘূর্ণন বা হচ্ছে কি আবর্তন শক্তি। তাহলে আমরা কি বলবো? এটা হলো কি ঘূর্ণন গতিশক্তি বা হচ্ছে কি এটাকে আমরা একটা বলবো হচ্ছে আবর্ত গতিশক্তি, ঠিক আছে? আবর্ত গতিশক্তি, ঠিক আছে? আবর্ত গতিশক্তি। তারপরে এরকম আরও রয়েছে, যেমন হচ্ছে তোমার যে গাড়ি চাকার মধ্যে যে গতিটা আছে, ঠিক আছে? তারপরে ফুটবলের রৈখিক গতি, এগুলো হচ্ছে কি গতিশক্তি, এগুলো হচ্ছে গতিশক্তি, ঠিক আছে? আর এখন আসো, এই গতিশক্তি এবং ভরবেগের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এটা তোমরা জানো, ঠিক আছে? গতিশক্তি এবং কি ভরবেগের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, সেটা কি এটা নিয়ে কথা বলি। তো গতিশক্তি এবং হচ্ছে কি ভরবেগের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। আমরা জানি গতিশক্তি ইকে সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার। ইকে সমান হচ্ছে কি? ইকে সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার। ইকে সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার। গতিশক্তি সমান হচ্ছে কি হাফ এম বি স্কোয়ার। এখন দেখো, এখান থেকে যদি আমরা এই কাজটা করি যে হাফ, আচ্ছা এটাকে এবার লিখি এম বি ফুল স্কোয়ার ইন্টু হচ্ছে এম, ঠিক আছে? তাহলে দেখো একটা এম আর একটা এম কাটা যায়, তাহলে থাকে হচ্ছে আগেরটা। তাহলে দেখো পি স্কোয়ার বা হচ্ছে 2m। তাহলে এই পি হচ্ছে কি ভরবেগ, তাই না? ভরবেগ এমবি, পি সমান হচ্ছে কি এমবি। তাহলে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে কি পি স্কোয়ার বা ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এটা হচ্ছে কি গতিশক্তি এবং হচ্ছে কি ভরবেগের মধ্যে সম্পর্ক। খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে? গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। তাহলে সম্পর্কটা কি ভাই? সম্পর্কটা হচ্ছে কি গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক হচ্ছে ইকে সমান পি স্কোয়ার বাই 2m। ইকে সমান পি স্কোয়ার বাই 2m। তাহলে দেখো এখানে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে কি বর্গমূলের সমানুপাতিক। এটা মনে রাখতে হবে। তাদের মধ্যে যে প্রত্যেকটা সম্পর্ক তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিকস। এখন আসো, এই যে গতিশক্তিকে আমরা প্রকাশ করলাম ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার এবং গতিশক্তি ভরবেগের মধ্যে সম্পর্ক দেখলাম, ঠিক আছে? আর এই গতিশক্তি, এটা সম্পর্কে একটা তথ্য জানতে হবে, সেটা হচ্ছে কি যে গতিশক্তি কখনোই ঋণাত্মক হয় না, ঠিক আছে? গতিশক্তিটা কখনোই ঋণাত্মক হয় না, ঠিক আছে? ঋণাত্মক হয় না। এখন একটা কথা এরকম আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পুরো লাইনটাই দিয়ে দেয়। তুমি দেখবা যে কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ম্যাক্সিমাম টাইম এই অঙ্কটা হচ্ছে মানে পুরোপুরি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে তোমার একটি হালকা বস্তু এবং ভারী বস্তুর ভরবেগ সমান, ঠিক আছে? ভরবেগ সমান।
তাহলে দেখো একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান, দুটারই ভরবেগ কি সমান, হালকা বস্তুরও সমান ভারী বস্তুরও সমান। তাহলে এখন বলো যে কোন বস্তুর গতিশক্তি বেশি হবে, হালকা বস্তুর নাকি হচ্ছে ভারী বস্তুর, হালকা বস্তুর নাকি হচ্ছে ভারী বস্তুর। এখন দেখো এই যে গতিশক্তির সাথে কিন্তু ভরের সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক, তার মানে তুমি যদি এখানে ভরটা কমাও তাহলে কি গতিশক্তি বাড়বে, গতিশক্তি বাড়বে, কারণ এটার সাথে কি এই যে এইখান থেকে আমরা দেখলাম কি, দেখো তো এখান থেকে একে প্রপোর্শনাল কি পি স্কয়ার বা একে প্রপোর্শনাল কি 1/m, তাই না? তাহলে দেখো তুমি যদি কোনো একটা বস্তুর গতিশক্তিও সমান আর হচ্ছে কি হালকা গতিশক্তি মানে ভরবেগটা কি হয়েছে সমান হয়েছে, দুটোর মধ্যে কি ভরবেগটা সমান আর পি এর মানটা কি সমান, দেখো পি এর মানটা হচ্ছে কি সমান। তার মানে এখন বলছে যে কার গতিশক্তি বেশি, ঠিক আছে, হালকা বস্তু নাকি হচ্ছে ভারী বস্তুর। তো দেখো এই যে এখানে যদি তুমি ভরটা কি করো, এই যে ভরটা যদি কি করো ভাড়াও, তাহলে হচ্ছে কি গতিশক্তি কমে যাবে, ঠিক আছে। আর তাহলে ভারী বস্তু একটা হালকা বস্তু ভারী বস্তু, তাহলে ভারী বস্তুর যে গতিশক্তি সেটা অবশ্যই কি কম হবে, হালকা বস্তুর যে গতিশক্তি সেটা কি অবশ্যই বেশি হবে। তাহলে এটা বলবা, তাহলে কি হবে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে, ঠিক আছে, হালকা বস্তুর গতিশক্তি কি হবে বেশি হবে, ঠিক আছে। অনুরূপভাবে তুমি যদি এটা কি দেখছো বলো তো, একটা ভরবেগ যদি সমান, তাই না? তাহলে এখন দেখো একটি হালকা বস্তু এবং ভারী বস্তুর গতিশক্তি সমান, ঠিক আছে, গতিশক্তি সমান। যদি গতিশক্তি সমান হয় তাহলে এখন ভরবেগ কার বেশি হবে, ঠিক আছে। তাহলে কার ভরবেগ বেশি হবে, দেখো গতিশক্তি হচ্ছে কি সমান, গতিশক্তি হচ্ছে কি সমান। তাহলে এখন দেখো এই যে এখান থেকে আমরা বলতে পারি যে ভরবেগ এবং হচ্ছে কি ভরের যে সম্পর্কটা আছে এটা কিন্তু কি সমানুপাতিক, এটা হচ্ছে কি সমানুপাতিক। তার মানে ভারী বস্তুর ভরবেগ বেশি, ভারী বস্তুর কি ভরবেগ বেশি হবে, ঠিক আছে, হালকা বস্তুর ভরবেগ কম হবে, ভারী বস্তুর ভরবেগ বেশি হবে, কারণ কি এই যে ভরবেগের সাথে কি ভরের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে। এই জন্য আমরা বলবো কি হলে সমান, তার মানে কি ভারী বস্তুর ভরবেগ কি বেশি। তো এই যে দুইটা প্রশ্ন, ঠিক আছে, এই দুইটা প্রশ্ন দেখবা অনেক টাইম আসছে। তো এখন আমরা দেখবো হচ্ছে ক্ষমতা, ঠিক আছে। তো ক্ষমতা হচ্ছে যে কাজ করার সামর্থ্য বলা হয় কি ক্ষমতা, অর্থাৎ কোনো একটা বস্তু বা কোনো একটা মেশিন বা কোনো একটা যন্ত্র একক সময়ে যতটুকু কাজ করতে পারে তাকে বলা হয় কি বস্তুর ক্ষমতা। তাহলে দেখো ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে একক সময়ে কোনো একটা বস্তু যতটুকু কাজ করতে পারে তাকে বলা হয় কি বস্তুর ক্ষমতা, ঠিক আছে। তাহলে তাকে বলা হয় কি বস্তুর ক্ষমতা। এখন আসো এই ক্ষমতা যদি বলি একক, ঠিক আছে, একক এবং হচ্ছে কি মাত্রা। তাহলে দেখো ক্ষমতার একক যেটা এটা হচ্ছে তোমার কি ওয়াট, ঠিক আছে, ওয়াট। তো এর থেকে বড় একক ব্যবহার করা হয় সেটাকে আমরা বলতে হয় কি কিলোওয়াট, এই কিলোওয়াট। আবার 1 কিলোওয়াট সমান হচ্ছে কি এই কিলোওয়াট, 1 কিলোওয়াট যদি হয়, ঠিক আছে, তাহলে 1 কিলোওয়াট হচ্ছে তোমার কি 1 BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা বাণিজ্যিক নামে ব্যবহার করে থাকি, যে বিদ্যুৎ যে নামে বেচা হয়, যে আমরা ইউনিট হিসেবে যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলতে থাকি BOT। আর এটা তার থেকে যদি বড় হয় সেটাকে আমরা বলতে থাকি কি মেগাওয়াট, ঠিক আছে, মেগাওয়াট। তাহলে কিলোওয়াট মেগাওয়াট মূলত এককটা হচ্ছে কি ওয়াট, ঠিক আছে। তার থেকে বেশি একক ব্যবহার করলে সেটাকে আমরা বলতে থাকি কি কিলোওয়াট, তার থেকে বেশি ব্যবহার করলে সেটাকে আমরা বলতে থাকি হচ্ছে মেগাওয়াট, ঠিক আছে, মেগাওয়াট। আর 1 কিলোওয়াট সমান হচ্ছে তোমার কি 1 BOT, ঠিক আছে। এটা হচ্ছে একটু মনে রাখতে হবে কষ্ট করে। এখন আসো যে আমরা বললাম মাত্রা, দেখো কাজের মাত্রা আমরা কি বলেছিলাম mL² পার হচ্ছে কি T², আর নিচে আছে একটা T। তো এখন যদি আমরা এটাকে উপরে তুলে দিই তাহলে কি হবে mL² পার T³। এই ক্ষমতার মাত্রাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণ, তারপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ওটা বেসিকলি ত্বরণের যে মাত্রা সেটাই, বাট এই ক্ষমতার মাত্রাটা, ঠিক আছে, আর হচ্ছে কি মহাকর্ষীয় যে ধ্রুবক রয়েছে, ঠিক আছে, জি এর মান সার্বজনীন ধ্রুবক, ওইটার মাত্রাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এটা হচ্ছে কি mL² পার T³, mL² পার T³, ঠিক আছে।
টি কিউব। তো এই ক্ষমতার আরও কিছু একক রয়েছে যেটাকে আমরা বলতে থাকি কি অশ্ব ক্ষমতা, ঠিক আছে। অশ্ব ক্ষমতা একটা কথা আছে হর্স পাওয়ার, ঠিক আছে। দেখবা হচ্ছে ইঞ্জিনের মধ্যে লেখা থাকে, ঠিক আছে, 16 ঘোড়া 32 ঘোড়া, ঠিক আছে, হর্স পাওয়ার বেসিক্যালি আমরা কি বলে থাকি হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা, ঠিক আছে। এই জিনিসটা আসলে কি, এই অশ্ব ক্ষমতা, 1 অশ্ব ক্ষমতা সমান হচ্ছে কি 746, ঠিক আছে, 746 জুল পার সেকেন্ড। তো এই দেখো ওয়াটকে আমরা আবার কি বলতে পারি বলতো, জুল পার সেকেন্ড বা হচ্ছে ওয়াট, ঠিক আছে। এত জুল পার সেকেন্ড বা হচ্ছে কি এত ওয়াট, 746 ওয়াট। এই প্রশ্নটাও দেখবে বারবার আসে, ঠিক আছে। এগুলা যদি তোমার কিছু প্রশ্ন, সব প্রশ্ন তো আর তোমার কঠিন করবে না, ঠিক আছে, কিছু প্রশ্ন থাকে খুব সহজ পরিমাণ, তো তার মধ্যে হচ্ছে কি এগুলা অন্যতম, ঠিক আছে। এগুলা কখনোই ভুল করা যাবে না, এগুলা কখনোই ভুল করা যাবে না। এখন একটা সম্পর্ক আসে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে একটা সম্পর্ক প্রায়শই এরকম আসে যে ক্ষমতা, বল এবং হচ্ছে কি ব্যাগের মধ্যে সম্পর্ক। তাহলে কি কি জিনিস আছে, একটা হচ্ছে ক্ষমতা, বল ও ব্যাগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এই জিনিস একটু দেখো, মধ্যে সম্পর্ক। তো অনেক সময় এই প্রশ্নটা আসে এবং ওই প্রশ্ন থেকে কি ম্যাথও আসে। তো এটা কি আসলে দেখো, আমরা দেখেছিলাম কি পি ইজ ইকুয়াল টু কি W/T, ঠিক আছে। তাহলে W ইজ ইকুয়াল টু কি আমরা জানি Fs বা হচ্ছে কি টি। তাহলে দেখো এই S/T এর কিন্তু একটা পরিচয় আছে, এটা হচ্ছে কি ভি, তাই না, ভি। তাহলে পি ইজ ইকুয়াল টু কি FV, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষমতা, বল এবং কি বেগের মধ্যে সম্পর্ক, ক্ষমতা, বল এবং কি বেগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, ক্ষমতা, বল এবং কি বেগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এখন আরেকটা জিনিস আমরা হয়তো বলি নাই, সেটা হচ্ছে যে যে সংরক্ষণশীল বল আর হচ্ছে কি অসংরক্ষণশীল বল। সংরক্ষণ, এটা আগে বলা দরকার ছিল, সংরক্ষণশীল বল আর হচ্ছে কি অসংরক্ষণশীল বল। তাহলে সংরক্ষণশীল বল এটা হচ্ছে কি যে যে বলের মধ্যে কি কাজটা সংরক্ষিত থাকে, অর্থাৎ কি কাজের পরিমাণটা কি হয় শূন্য হয়, তাহলে এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি সংরক্ষণশীল বল। যেমন হচ্ছে তোমার বলো অভিকর্ষ বল, ঠিক আছে, কোনো স্প্রিংকে টেনে লম্বা করা আবার তারা পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে, এই টাইপের, ঠিক আছে। বৈদ্যুতিক বিভব, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কি বৈদ্যুতিক বল, এগুলো হচ্ছে তোমার কি যে সংরক্ষণশীল বল, ঠিক আছে, সংরক্ষণশীল বল। মনে রাখবো অভিকর্ষ বল, তারপর হচ্ছে কি বৈদ্যুতিক বল, আদর্শ স্প্রিংয়ের বল, ঠিক আছে, তারপর হচ্ছে কি বিকৃতি প্রতিরোধকারী বল, এটা হচ্ছে, এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে সংরক্ষণশীল বল, এগুলো হচ্ছে কি সংরক্ষণশীল বল, ঠিক আছে। এখন এর বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে কি অসংরক্ষণশীল বল, তাই না, অসংরক্ষণশীল বল। তাহলে এরা হচ্ছে কি, তাহলে কাজের পরিমাণ কি শূন্য হবে না, মানে কি তার পূর্বাবস্থা ফিরে যাবে না, এটাকে আমরা বলবো কি অসংরক্ষণশীল বল। যেমন আমরা যদি বলে থাকি যে ঘর্ষণ বল, ঠিক আছে, ঘর্ষণ বল, তারপরে সান্দ্র বল। তাহলে জানো তো তোমরা যে সান্দ্র বল জিনিসটা কি, সান্দ্র বল জিনিসটা হচ্ছে তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে যে ঘর্ষণ হয়, ঠিক আছে, কঠিন পদার্থের মধ্যে যে ঘর্ষণ হয় এটাকে আমরা বলে থাকি হচ্ছে ঘর্ষণ, তাই না। আর তরল পদার্থের ক্ষেত্রে এই ঘর্ষণটাকে আমরা বলে থাকি হচ্ছে সান্দ্র বল, ঠিক আছে। এগুলো হচ্ছে কি অসংরক্ষণশীল বল, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে অসংরক্ষণশীল বল, ঠিক আছে। তো এখন আসো আমাদের লাস্ট টপিক, ঠিক আছে, লাস্ট টপিক সেটা হচ্ছে কর্মদক্ষতা, ঠিক আছে। এটা হচ্ছে কি কর্মদক্ষতা, এই জিনিসটা আসলে কি। তো কর্মদক্ষতা বা প্রোডাক্টিভিটি বলতে আমরা বোঝাই কর্মদক্ষতা, যে কর্মদক্ষতা মানে হচ্ছে তুমি যে পরিমাণ ইনপুট দিচ্ছ, ঠিক আছে, তুমি ইনপুট দেওয়ার পরে যে পরিমাণ কি আউটপুট পাচ্ছ, ঠিক আছে, আউটপুট পাচ্ছ তার যে অনুপাত সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা ইনপুট আউটপুট বা হচ্ছে ইনপুট ইন্টু 100%। তো এখন এখানে যে পরিমাণ ইনপুট দিচ্ছ, যে পরিমাণ আউটপুট পাচ্ছ তার যে অনুপাত, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি কি কর্মদক্ষতা, তাই না, কর্মদক্ষতা। আর এখানে একটা বিষয়, এটাকে আমরা সবসময় হচ্ছে পার্সেন্টেজ আকারে রূপান্তর করে থাকি, পার্সেন্টেজ আকারে প্রকাশ করে থাকি। আর কোনো একটা বস্তু বা যন্ত্রের কর্মদক্ষতা কখনোই 100% হতে পারে না, কারণ কিছু পরিমাণ শক্তি কি অপচয় হয়ে যায়, ঠিক আছে, অপচয় হয়ে যায়। তো এই জন্য আমরা এটাকে বলে থাকি হচ্ছে যে পরিমাণ কি প্রদত্ত শক্তি বা হচ্ছে কি কার্যকর শক্তি, ঠিক আছে, শক্তি ইন্টু কি 100%। এখন একটা বিষয় সেটা হচ্ছে কার্যকর শক্তি জিনিসটা কি, দেখো
কার্যকর শক্তি মানে কি, তোমার যে পরিমাণ কাজ হয়েছে তার মানে কি প্রদত্ত শক্তি থেকে তোমার কি কিছু পরিমাণ শক্তি কি হবে, অপচয় হবে কি না বলো, অপচয় হবে, ঠিক আছে, অপচয়, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি কার্যকর শক্তিকে। তাহলে কার্যকর শক্তি মানে কি, প্রদত্ত শক্তি মাইনাস যে পরিমাণ শক্তি তোমার কি হলো, অপচয় হলো, ঠিক আছে, এটাকে আমরা বলতে থাকি কার্যকর শক্তি। তাহলে আমরা এখন যদি আমি এটা বলি যে যদি কোনো যন্ত্রে ঠিক আছে E1 পরিমাণ কি করলা, E1 পরিমাণ শক্তি প্রদান করলা, ঠিক আছে, এবং এখান থেকে তুমি E2 পরিমাণ শক্তি কি হলো, অপচয় হলো, তাহলে কর্মদক্ষতা কি হবে বলো তো, কর্মদক্ষতা কি জানো বলো তো, কার্যকর শক্তি বা হচ্ছে প্রদত্ত শক্তি। তাহলে কার্যকর শক্তি জিনিসটা কি, এই দেখো E1 মাইনাস E2 ডিভাইড বাই হচ্ছে কি প্রদত্ত শক্তি, এটা হচ্ছে কি E1, এটাকে আমরা কি বলবো শক্তি 100% ইন্টু কি 100%, আর এর নিচে তো আছে তার মানে কি 1 E2 বা হচ্ছে E1 ইন্টু কি 100%। তো এই হচ্ছে মূলত কি যে কর্মদক্ষতা। তাহলে আমরা কি বললাম যে কর্মদক্ষতা কি কখনোই 100% হয় না, কখনোই কি 100% হয় না, হতে পারে না, ঠিক আছে, কিছু পরিমাণ শক্তি কি হয়ে যায়, ব্যয় হয়ে যায়, ঠিক আছে, এই যে ব্যয়িত শক্তি, তার কর্মদক্ষতা হচ্ছে কি E1 মাইনাস E2 বাই E1 ইন্টু 100%। তো এই হচ্ছে আমার যে কাজ শক্তি এবং ক্ষমতা নিয়ে যে থিওরিটিক্যাল ক্লাস সেটা, এবং এখানে আমরা বেশ কিছু সূত্র দেখলাম। আর পরবর্তী যে পার্ট আছে সেই পার্টের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করব, পাশাপাশি হচ্ছে বিগত বছর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।